সালটা ছিল ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। সেই সময়টায় জার্মানির ছোট্ট একটা গ্রামে একটা ইহুদি পরিবার বাস করত। আর সেই ইহুদি পরিবারের কাছে ছিল কয়েক শত কোটি টাকা মূল্যের স্বর্ণের বার। আর এই স্বর্ণের খবরটা কয়েকজন নাৎসি বাহিনী জেনে যায়। এরপরে জার্মান নাৎসি বাহিনী সেই স্বর্ণের বারগুলো লুট করার জন্য ওই গ্রামে ঢুকে পড়ে। কিন্তু তার আগেই আরেকটি কুচক্রী মহল সেই ইহুদি পরিবারকে মেরে স্বর্ণগুলো লুট করে তারা গোপন আস্তানায় লুকিয়ে রাখে। কিন্তু অন্য কোনো তৃতীয় পক্ষ আবারও সেই আস্তানা থেকে স্বর্ণগুলো চুরি করে অন্য আরেকটি জায়গায় লুকিয়ে রাখে। ইতিমধ্যে ওই নাৎসি বাহিনী স্বর্ণের সন্ধানে গ্রামে ঢুকে পড়েছে। এর মধ্যেই অন্য দুই পক্ষ একে অপরের কাছ থেকে স্বর্ণগুলো চুরি করে আলাদা জায়গায় লুকিয়ে ফেলেছে। আবার এই খবরটা কিছু আমেরিকান সৈন্যর কানে গেলে তারাও এই স্বর্ণ লুটের জন্য ওই গ্রামে ঢুকে পড়ে। এরপরেই শুরু হয় চার পক্ষের মধ্যে স্বর্ণ লুটের দুর্ধর্ষ মাস্টার প্ল্যান। শেষ পর্যন্ত কোন পক্ষ এই স্বর্ণ লুটে সফল হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমনই দুর্ধর্ষ স্বর্ণ চুরির ঘটনা নিয়ে আজকের মুভি ব্লাড অ্যান্ড গোল্ড। তো আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো মূল গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। জার্মানির একটা গ্রামের পাশ দিয়ে হেনরিক নামের একজন জার্মান সৈন্য দৌড়ে পালাচ্ছে। আর তার পেছনে ধাওয়া করছে আরেকজন জার্মান সৈন্য। এক পর্যায়ে তাকে ধরে ফেলা হয়। আসলে হেনরিক জার্মান সেনা হয়েও সে এক পর্যায়ে এই যুদ্ধে আর অংশগ্রহণ করতে চায় না। তাই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য সে আমেরিকার গুপ্তচর হয়ে কাজ করছিল, যাতে সেটার বিনিময়ে আমেরিকানরা তাকে আশ্রয় দেয় এবং পালিয়ে যেতে তাকে সাহায্য করে। তাই নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতার জন্য এখানে ডলফার নামের একজন সার্জেন্ট তাকে গুলি করে মেরেই ফেলবে। ঠিক তখনই তাদের দলের কর্নেল তাকে এভাবে মারার জন্য নিষেধ করে। এই কর্নেলের নাম স্ট্যানফিল্ড। কর্নেল স্ট্যানফিল্ড ছিলেন অত্যন্ত হিংস্র প্রকৃতির একজন লোক। তার ভেতরে দয়ামায়া বলতে কিছুই ছিল না। তাই এমন বিশ্বাসঘাতকতার জন্য হেনরিককে সে ফাঁসিতে ঝুলিয়ে অনেক কষ্ট দিয়ে মারতে চায়। এরপর তারা হেনরিককে ফাঁসিতে ঝুলিয়ে সেখান থেকে চলে যায়। হেনরিক মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে তার স্ত্রী এবং বাচ্চার কথা মনে করতে থাকে। তার স্ত্রী অনেক আগেই যুদ্ধে মারা যাওয়ার পর তার মেয়েটিকে একজন নিকট আত্মীয়র আশ্রয়ে রেখে সে যুদ্ধে এসেছিল। মানে হেনরিকের আপন বলতে একমাত্র তার মেয়েটিই বেঁচে ছিল। হেনরিক মারাই যাবে ঠিক এমন মুহূর্তে রশি থেকে সে মাটিতে পড়ে যায়। এলসা নামের এই মেয়েটি রশিটা কেটে দিয়ে তাকে এবারের মতো বাঁচিয়ে নেয়। এরপর এলসা তাকে একটি খড়ির গাড়িতে উঠিয়ে তার বাড়িতে নিয়ে আশ্রয় দেয়। এলসার বাড়িতে পল নামে শুধুমাত্র তার একজন ভাই ছিল, তবে পল ছিল কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। এলসার বাবা হিটলারের বিরোধী ছিলেন, যার জন্য অনেক আগেই তার বাবাকে মেরে ফেলা হয়েছে। এই কারণেই জার্মানদের উপর এলসার অনেক ক্ষোভ ছিল। এলসা হেনরিককে প্রাথমিক চিকিৎসা করে অনেকটা সুস্থ করে ফেলে। পরের সিনে দেখা যায় সেই কর্নেল স্ট্যানফিল্ড তার সৈন্য নিয়ে পাশের একটি গ্রামে প্রবেশ করেছে। তাদের প্রবেশ করা দেখে সেই গ্রামের সবাই আতঙ্কিত হয়ে যায়। তবে তারাই গ্রামে আসে অন্য এক মতলবে। আগে এই গ্রামে একটা ইহুদি পরিবার বাস করত, আর এই ইহুদি পরিবারের কাছে ছিল কয়েক শত কোটি টাকার স্বর্ণের বার। কিন্তু পরবর্তীতে কোনো এক জার্মান সে স্বর্ণের খোঁজ পেয়ে সেই ইহুদি পরিবারকে মেরে তারা সেই স্বর্ণ লুট করে নেয়। আর সেই সময়টা যেহেতু যুদ্ধ চলছিল, তাই লুট করা স্বর্ণগুলো এই গ্রামেরই কোনো এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। আর সেই লুকিয়ে রাখা স্বর্ণগুলোই পুনরায় লুট করার জন্য কর্নেল স্ট্যানফিল্ড এই গ্রামে এসেছে। সেই গ্রামের দায়িত্বে থাকা একজন মেয়রকে ডেকে পাঠায়। কর্নেল মেয়রকে সেই ইহুদি পরিবারের ঘরটি দেখিয়ে দিতে বলে। তখন মেয়র তাকে সেই ঘরটির কাছে নিয়ে এসে বলে যে কে বা কারা অনেক আগেই সেই ইহুদি পরিবারকে মেরে ফেলেছে এবং তাদের ঘরটি আগুনে পুড়িয়ে দিয়েছে। কর্নেল মেয়রকে সেই ইহুদি পরিবার সম্পর্কে বিভিন্ন কথা কৌশলে জিজ্ঞেস করতে থাকে, যাতে সেই লুকানো স্বর্ণগুলোর ব্যাপারে সে জানতে পারে। কিন্তু মেয়রের কথায় তেমন কোনো তথ্য পায় না। এই সময় আর্লে থেকে সুনজা নামের একজন মহিলা তাদের এসব কথা গোপনে শুনছিল। এরপর মেয়র সেখান থেকে চলে আসলে সুনজা মেয়রকে বলে তারা কি সেই স্বর্ণের কথা জিজ্ঞেস করেছে কিনা। মানে ইহুদি পরিবারের সেই স্বর্ণগুলো এই মেয়র এবং সুনজার কাছেই লুকানো ছিল। তখন সুনজা সেই স্বর্ণগুলো নিয়ে তারা দুজনেই এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে চায়। তখন মেয়র জানায় তার পক্ষে এইভাবে হুট করে পালানো সম্ভব না, কারণ তার পুরো পরিবার এখানে রয়েছে। পরের দিন রাতে কর্নেল তার সৈন্যদের নিয়ে তাদের হোটেলে খাওয়া শেষে সেখানে দেখা যায় সেই মেয়রের ছেলে কর্নেলের প্লেটগুলো পরিষ্কার করার জন্য এগিয়ে আসে। তখন সার্জেন্ট ডলফার ছেলেটিকে দেখে মেয়রকে বলে এত বড় একটা ছেলে যুদ্ধের আগে কেন হোটেলে কাজ করছে। এছাড়াও অনেক ধমক দিতে থাকে। এতে মেয়র কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় সুনজা ওই হোটেলে চলে আসে। আসলে সুনজা মেয়রকে সন্দেহ করে এটা ভেবে যে মেয়র হয়তো কর্নেলকে সেই লুকানো স্বর্ণের সন্ধানটা বলে দিবে। তবে এখানে সুনজাকে দেখে কর্নেলও কিছু একটা সন্দেহ করে। তাই কর্নেল জানায় কাল থেকে শুধুমাত্র তাদের সেনা ছাড়া এই গ্রামে কোনো সাধারণ মানুষই এই হোটেলে প্রবেশ যেন না করে। পরের দিনই কর্নেল তার সার্জেন্টকে সাথে নিয়ে সেই ইহুদির ঘরটিতে সোনা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সেখান থেকে তারা তেমন কিছুই পায় না। অন্যদিকে দেখা যায় কয়েকদিন পরে হেনরিক একটু সুস্থ হলে সে এলসার বাসা থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এলসা এভাবে তাকে ঝুঁকি নিয়ে যেতে নিষেধ করে, কিন্তু হেনরিক জানায় যেভাবেই হোক তার একমাত্র মেয়ের কাছে তাকে পৌঁছাতেই হবে। এমন সময় পল ভেতরে এসে জানায় কয়েকজন জার্মান সৈন্য গাড়ি নিয়ে তাদের বাড়ির দিকে আসছে। আসলে ওই সার্জেন্ট ডলফার কিছু সৈন্য নিয়ে গ্রামে গ্রামে খাবার সংগ্রহ করে বেড়াচ্ছে। তারা এলসার খামার এসে সেখানে মুরগিগুলো মেরে ব্যাগে ভরতে থাকে।
এলসা বন্দুক হাতে বাহিরে এসে তাদেরকে সবগুলো মুরগি না নিয়ে তাদের জন্য কিছু রাখতে বলে। এরপর এলসা ভেতরে এসে দেখে তার ভাই পল অনেক ভয় পাচ্ছিল। এমন সময় সার্জেন্ট ডলফার কিছু সৈন্য নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। ডলফার দেখে বাড়িতে মানুষ ছিল 2 জন, কিন্তু টেবিলে চায়ের কাপ রয়েছে 3টি। সেটি জানতে চাইলে এলসা বলে তার ভাই প্রতিবারই 2 কাপ করে চা খায়, তাই টেবিলে 3টি কাপ রয়েছে। আর দেখা যায় হেনরিক সেই ঘরের সিলিংয়ের ওপর লুকিয়েছিল। ডলফার এলসাকে বিভিন্ন আজে বাজে কথা বলতে থাকে যাতে এলসা রেগে যায়, আর সেই সুযোগ নিয়ে ডলফার তার সাথে খারাপ কাজ করতে ঝাঁপিয়ে পড়ে। বাকি সৈন্যরাও তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, আর পলকে মেরে বের করে দেওয়া হয়। ওরা সবাই মিলে অসহায় একটা মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর পরই হেনরিক সিলিং থেকে নেমে এসে এক ধারালো অস্ত্র এক সৈন্যর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। যেহেতু হেনরিক একজন অভিজ্ঞ সেনা ছিল, তাই তার দক্ষতা দিয়ে তাদের সকলকে ঘায়েল করে ফেলে। হেনরিকের হাতে কয়েকজন সৈন্য মারা গেলেও ডলফার সেখান থেকে প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যায়। ডলফার যেহেতু পালিয়ে গেছে আর সে জেনে গেছে যে হেনরিক এখনও বেঁচে আছে, তাই ডলফার পরবর্তীতে আবারও এখানে আক্রমণ করতে আসবে। এজন্য এলসাই বাড়ি ছেড়ে দূরে কোনো জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার প্ল্যান করে। আর এই অবস্থায় হেনরিকও তাদের সাথে থেকে এলসাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু পল তাদের বাড়িঘর এবং গরুগুলো রেখে যাইতে চাইছিল না। পল তার গরুকে অনেক ভালোবাসত। এলসা তাকে অনেক করে বুঝে তারা দূরের একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। যাওয়ার সময় তারা সেখান থেকে ওই মৃত সৈন্যদের ফেলে যাওয়া কিছু অস্ত্র নিজেদের সেফটি হিসেবে সাথে নেয়। অন্যদিকে দেখা যায় ডলফার পালিয়ে এসে হেনরিক জীবিত থাকার খবরটা সবাইকে জানিয়ে দেয়, এবং পরের দিনই তারা আবারও হেনরিককে মেরে ফেলার জন্য আক্রমণের পরিকল্পনা করে। রাতের বেলা এলসা হেনরিক বসে গল্প করছিল এবং পোল ততক্ষণে ঘুমিয়ে গেছে। এরপর হেনরিক এবং এলসাও ঘুমিয়ে যায়, কিন্তু সকালে উঠে এলসা দেখে পল সেখানে নেই। দেখা যায় পল আবারও তাদের বাড়িতে এসে তার গাভীর দুধ দুইছে। ঠিক তখনই ডলফার তার দলবল নিয়ে আবারও সেখানে চলে আসে। এরপর সে পলকে অনেক নির্যাতন করতে থাকে এবং তার গাভীটিকে গুলি করে মেরে ফেলে। আর হেনরিক এবং এলসাকে সেখানে না পেয়ে তাদের সমস্ত বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়, আর সাথে সাথে পলকেও ধরে নিয়ে যায়। এমন সময় পলকে খুঁজতে খুঁজতে কিছুটা দূরে এলসাও চলে এসেছে। তার ভাই পলকে ধরে নিয়ে যায় এবং তাদের সবকিছু আগুনে জ্বলতে দেখে এলসা কান্নায় ভেঙে পড়ে। তখন হেনরিক তাকে আশ্বস্ত করে যে তারা দুজনে গিয়ে যেভাবে হোক পলকে ছাড়িয়ে আনবে। পরদিনই কর্নেল আবারও গ্রামে স্বর্ণ খোঁজা শুরু করে দিয়েছে, কিন্তু এবারও তারা সেখানে কোনো কিছুই পায় না। তখন কর্নেল মেয়রকে ডেকে এই স্বর্ণের ব্যাপারে আবারও জিজ্ঞেস করে। মেয়র সবকিছু জেনেও না জানার ভান করে। সে বলে এখানে কোনো স্বর্ণ নেই, থাকলেও হয়তো যুদ্ধের সময় এগুলো লুট হয়ে গেছে। এমন সময় সেখানে ডলফার পলকে নিয়ে আসে। তখন কর্নেল একটা প্ল্যান করে যে সকলের সামনে সে ফলকে বিভৎসভাবে খুন করবে, যাতে সেই খুনের ভয়াবহতা দেখে লুকানো স্বর্ণের কথা গ্রামবাসীরা যেন ভয়ে তার কাছে প্রকাশ করে দেয়। পরের দিন একটা গির্জার সামনে সকল গ্রামবাসীকে জড়ো করা হয়, আর এই গির্জার উপর থেকে পলকে ফাঁসিতে ঝুলানো হবে। এদিকে চুপি চুপি সেখানে হেনরিক এবং এলসা চলে আসে। তারা ওই গির্জার পেছনে গিয়ে পজিশন নিয়ে সুযোগ বুঝে আক্রমণ করার প্রস্তুতি নেয়। আর এদিকে পলের গায়ে একটা কাগজ ঝোলানো আছে এবং সেখানে লেখা ছিল সে বেঁচে থাকার অযোগ্য। গ্রামবাসীরা সবাই নিঃসুক এবং ভীত অবস্থায় এই আয়োজন দেখে যাচ্ছিল। সেখানে গির্জার ফাদার পলকে এভাবে মারতে নিষেধ করে। ফাদার বলে কোনো মানুষই অযোগ্য না, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো যোগ্যতা রয়েছে। এমন কথা শুনে ডলফার ফাদারকে আঘাত করে। এরপর পলকে গির্জার উপরে নিয়ে যাওয়া হয়। এখান থেকে পলকে ফাঁসিতে ঝুলিয়ে নিচে ফেলা হবে। উপরের একটা সেনা যখন নিচের লোকদের দেখে উল্লাস করছিল, ঠিক তখনই পল সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় এবং বন্দুকটি ছিনিয়ে নেয়। সেনাটি সাথে সাথেই মারা যায়। এটা দেখে নিচে থাকা সবাই আতঙ্কিত হয়ে যায়। তারা বুঝতে পারে না যে আসলে উপরে হচ্ছে এটা কি। এবার পল আরেকটি সৈন্যকে মারার পরে নিচে থাকা বাকি সৈন্যদের এলোপাথারি গুলি করতে থাকে। এমন অবস্থায় সবাই বিচ্ছিন্ন হয়ে পড়লে এই ফাঁকে হেনরিক এবং এলসা গির্জার ভেতরে প্রবেশ করে। ওদিকে পল গুলি করছিল, কিন্তু তার টার্গেট ঠিক ছিল না। এরপর কর্নেল একটা স্নাইপারের শুট দিলে পল সেখান থেকে পড়ে যায়, আর তখনই সেখানে এলসা ও হেনরিক চলে আসে, কিন্তু পল সেখানেই মারা যায়। এটা দেখে এলসা মর্মাহত হয়ে পড়ে। এরপর পলকে কাঁধে নিয়ে গির্জা থেকে বের হয়ে যাওয়ার সময় তারা দেখে কর্নেল সেই মেয়রকে বন্দুক তাক করে সেই লুকানো স্বর্ণের সন্ধান জানতে চায়। ঠিক তখনই এলসা বাইরে বের হয়ে গুলি করতে করতে কর্নেলের দিকে এগিয়ে আসে, কিন্তু তার টার্গেট ভালো না হওয়ার জন্য কর্নেলকে কোনো গুলি লাগে না। পাশে থেকে ডলফার এলসাকে গুলি করতে লাগলে কর্নেল গুলি করতে নিষেধ করে। কর্নেল এখানে কেন গুলি করতে নিষেধ করলো এটা একটু পরেই জানতে পারবো আমরা। ওদিকে হেনরিক পলকে কাঁধে নিয়ে বের হতেই ডলফার তাকে দেখে আক্রমণ করে। উপায় না পেয়ে সে পলের লাশ রেখেই তাদেরকে প্রতিহত করার জন্য রেডি হয়। এভাবে ডলফারের দলের সাথে হেনরিকের অনেকক্ষণ গোলাগুলি হয়। হেনরিক এভাবে অনেকক্ষণ লড়ার পরে অবশেষে ডলফারের মুখোমুখি হয়। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ফাইট চলতে থাকে। হেনরিক ডলফারকে মেরেই ফেলবে। ইতিমধ্যে ওই গ্রামের উপর দিয়ে আমেরিকান সেনারা যুদ্ধবিমান দিয়ে গুলি বর্ষণ করতে করতে চলে যায়। তখন আত্মরক্ষার জন্য সবাই বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে অল্পের জন্য ডলফার বেঁচে যায়। এরপর হেনরিক একটা মহিলার ঘরে আশ্রয় নেয়।
মহিলাটি তাকে আশ্রয় দিয়েছিল কারণ ওই মহিলার দুটো ছেলে যুদ্ধে শহীদ হয়েছে। মহিলাটি গির্জার ফাদারে পরিচিত ছিল। একটু পরেই সেখানে ফাদার এসে জানায় সে পলকে সমাহিত করেছে এবং কর্নেল এলসাকে ধরে নিয়ে গেছে। তখন হেনরিক জানতে চায় জার্মানরা এই গ্রামে হঠাৎ করে কেন উঠে পড়ে লেগেছে। তখন ফাদার জানায় তারা এখানে লুকানো স্বর্ণের খোঁজে এই গ্রামে এসেছে। ফাদার আরও জানায় কয়েক বছর আগে গ্রামে একটা ইহুদি পরিবার বাস করত। গ্রামে সবাই তাদের সাথে মিলেমিশে থাকতো, কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন অনেকেই সেই ইহুদি পরিবারকে মেনে নিতে পারছিল না। এমনকি গ্রামের মেয়রও বিভিন্ন বক্তব্যের মাধ্যমে লোকজনকে ওই পরিবারের বিরুদ্ধে উস্কে দিত। এক পর্যায়ে মেয়র সিদ্ধান্ত নেয় তারা ইহুদি পরিবারকে গ্রাম ছাড়া করবে, মানে তাদের গ্রামে কোনো ইহুদি রাখবে না। আর ইহুদিরা এই বাড়ি ছেড়ে যেতে চাইছিল না, কারণ তাদের এই বাড়িতে অসংখ্য স্বর্ণের বার লুকানো ছিল। এক পর্যায়ে মেয়র তাদের বাড়িতে আগুন দিয়ে তাদের উপর নির্যাতন শুরু করে। এভাবে ধস্তাধস্তির এক পর্যায়ে স্বর্ণের বার ভর্তি একটা বক্স প্রকাশ্যে চলে আসে। এরপর মেয়র তাদেরকে মেরে সকল সোনাগুলো হাতিয়ে নেয়, আর মেয়রের সাথে সুনজা নামের মহিলাটিও জড়িত ছিল। এরপর মেয়র এবং সুনজা সেই সোনাগুলোকে আত্মসাৎ করে, আর পরবর্তীতে কর্নেল এই স্বর্ণের সন্ধান পায়, যার কারণে কর্নেল পুনরায় স্বর্ণগুলো লুট করতে মূলত এই গ্রামে প্রবেশ করে। তবে কর্নেল জানতো না যে এই স্বর্ণগুলো কাদের কাছে রয়েছে, কিন্তু ফাদার বলে এখন সে স্বর্ণগুলো আর মেয়রের কাছেও নেই, সেগুলো এখন অন্য কোথাও লুকানো রয়েছে। আর এখন এই স্বর্ণগুলো কার অধীনে আছে এবং কোথায় লুকানো আছে সেটি কিছু পরেই জানতে পারা যাবে। তো অন্যদিকে সুনজা কর্নেলকে জানায় তাদের খুব শীঘ্রই সেই স্বর্ণগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, এছাড়া স্বর্ণগুলো হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। তখন মেয়র জানায় এই মুহূর্তে তাদের এখান থেকে যাওয়াটা ঠিক হবে না, কারণ এমনটা করলে কর্নেল মেয়রের পরিবারকেও মেরে ফেলতে পারে। তখন সুনজা ভাবে যে মেয়র শেষ পর্যন্ত স্বর্ণগুলো হয়তো কর্নেলের হাতেই তুলে দিবে। এই সন্দেহে সুনজা এবং আরো দুইজন সহকারী মিলে তারা মেয়রকে সেখানেই কুপিয়ে মেরে ফেলে। এরপর তারা নির্জন একটা কবরস্থানে যায়, আর এখানে একটা কবরের মধ্যে তারা স্বর্ণগুলো লুকিয়ে রেখেছিল। কিন্তু মাটি খুঁড়ে দেখে সেখানে কোনো স্বর্ণ নেই, আর সেখান থেকে একটা বাইবেল পায়, যেটা দেখার পরে সুনজার কাছে ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যায় যে এটা কার কাজ। আসলে মেয়র এবং সুনজা যখন ইহুদি পরিবারদের কাছ থেকে স্বর্ণগুলো আত্মসাৎ করেছিল সেটি আবার ওই গির্জার ফাদার উপর থেকে দেখতে পেয়েছিল। এরপর ফাদার তাদেরকে ফলো করে এই কবরস্থানটাও দেখে ফেলে। ইতিমধ্যে ফাদার হেনরিককে জানায় যে সে স্বর্ণগুলো কবর থেকে আগেই উঠে এনে গির্জার ভেতরে একটি কাঠের বক্সে লুকিয়ে রেখেছে, কারণ ফাদার চাইছিল যে এই স্বর্ণগুলো যেন কোনো অসৎ মানুষের হাতে না যায়। অন্যদিকে দেখা যায় কর্নেল এলসাকে নিয়ে তার রুমে আসে। আসলে কর্নেল একজন ইহুদি মেয়েকে ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি যুদ্ধে মারা যায়। এরপর কর্নেল এলসার সাহসিকতা দেখে সে এলসাকে পছন্দ করে ফেলেছে এবং বাকিটা সময় সে এলসাকে সাথে নিয়ে থাকতে চায়। কিন্তু এলসা মনে মনে কর্নেলের উপর প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছিল, কিন্তু কর্নেল আগেই তার রুমে সকল ধারালো অস্ত্র এবং আসবাবপত্র ওই রুম থেকে সরিয়ে রাখে। কিন্তু রাতে যখন কর্নেল ঘুমিয়ে পড়ে তখন এলসা কর্নেলের হাতে অদ্ভুত একটি আংটি দেখতে পায়। এরপর কৌতূহলবশত সেই আংটির মুখ খুলতেই সেখান থেকে একটি বিষের ক্যাপসুল মাটিতে পড়ে যায়। এলসা সেটি উঠাতে গেলেই কর্নেল ঘুম থেকে জেগে যায়। তখন এলসা ক্যাপসুলটি তার মুখে লুকিয়ে ফেলে। এরপর সে কৌশলে কর্নেলকে রোমান্টিক কথা বলে ইমপ্রেস করতে থাকে। এক পর্যায়ে এলসা কর্নেলকে চুম্বন করার সময় কৌশলে সেই বিষের ক্যাপসুলটি কর্নেলের মুখে বার করে দেয়। এরপর তার মুখে আঘাত করে ক্যাপসুলটি গড়িয়ে দেয়, যার ফলে বিষক্রিয়া কর্নেলের সেখানেই মৃত্যু হয়। অন্যদিকে হেনরিক মনে করে এলসা হয়তো এখনও সৈন্যদের হাতে আটকা পড়ে আছে, তাই সে একটি স্বর্ণের বার ডলফারের কাছে ছুঁড়ে মেরে বলে যে তার কাছে সকল স্বর্ণগুলো রয়েছে, আর সে যদি এলসাকে ছেড়ে দেয় তাহলে এর বিনিময়ে তাকে স্বর্ণগুলো দিয়ে দিবে। ডলফার রাজি হয়, কিন্তু ডলফার সেখানে একটু চালাকি করে তাদের একজনকে মেয়ে সাজিয়ে পাঠিয়ে দেয় এবং সেখানে একটি গ্রেনেড করে, যার কারণে হেনরিক সেখানে আহত হয়ে পড়ে। এরপর ডলফার হেনরিককে ধরে নিয়ে এসে তার নিজের রক্ত দিয়ে হেনরিককে বাঁচিয়ে রাখে, কারণ ততক্ষণে ডলফার বুঝে গিয়েছে যে হেনরিকের কাছেই স্বর্ণের খোঁজ রয়েছে। অন্যদিকে সুনজা তার সহকর্মীদের নিয়ে এসে ফাদারকে মেরে উঠিয়ে নিয়ে যায়। তারা ফাদারকে অনেক নির্যাতন করলে অবশেষে ফাদার লুকানো স্বর্ণের খোঁজ সুনজাকে বলে দেয়। আর এদিকে এলসা সরাসরি ফাদারের পরিচিত ওই মহিলার কাছে চলে আসে। ওই মহিলাটি আগে পশু শিকারী ছিল, তাই তার কাছে কিছু বন্দুক ছিল। তারা দুজনে বন্দুকগুলো লোড করে ফাদারকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। অপরদিকে সুনজা ফাদারকে নিয়ে সেই গির্জায় চলে আসে। এরপর ফাদারের দেখানো বক্স খুলে দেখা যায় সেখানে অসংখ্য সোনার বার রয়েছে। সুনজার চোখে মুখে হাসি ফুটে ওঠে। এরপর উপর থেকে কয়েকটি বার সরাতেই সেখানে রাখা কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হয়। ওই দুজন সেখানেই মারা যায় এবং সুনজা আহত হয়ে মাটিতে পড়ে থাকে। মানে ফাদার আগে থেকেই এর মধ্যে গ্রেনেড রেখেছিল, যাতে কেউ সেটা খুলতে গেলে যেন মারা পড়ে। এদিকে ডলফার আহত হেনরিকে সাথে নিয়ে গির্জায় চলে আসে। সেখানে এসে চোখের সামনে এতগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বর্ণের বার দেখে ডলফার হতভম্ব হয়ে যায়। ডলফার আর এই সুযোগ মিস করতেই চায় না। সে তাৎক্ষণিক ফাদারকে গুলি করে মেরে ফেলে। ইতিমধ্যে এলসাও গির্জায় চলে এসে তাদের আক্রমণ করার জন্য পজিশন নিতে থাকে। তারা জানতো না যে ফাদারকে ততক্ষণে মেরে ফেলা হয়েছে।
এরপর ডলফার যখনই হেনরিককে গুলি করবে ঠিক তখনই এলসা একটি লকেট লঞ্চার গির্জাটুকু উপরে নিক্ষেপ করে। এতে উপরের অংশ ভেঙে নিচে পড়লে সেখানে ডলফার ও তার সেনারা কোনো রকমের নিরাপদ অবস্থান নেয়। তারা বুঝতে পারছিল না যে হঠাৎ কে আবার তাদের আক্রমণ করলো। তারা সেটি দেখার জন্য অন্য পাশে গেলে এলসা এবং ওই মহিলাটি সেখানে এসে দেখে ফাদার অলরেডি মারা গিয়েছে। এলসা সেখানে হেনরিককে মুমূর্ষ অবস্থায় দেখতে পায়। এরপর তারা দুজনে মিলে ডলফারকে গুলি করতে থাকে। হঠাৎ অন্য ফার থেকে ডলফার এসে মহিলাটিকে আঘাত করতে থাকে, কিন্তু মহিলাটি কৌশলে চাকু বের করে ডলফারের পেটে ঢুকিয়ে দেয়। এমন সময় অন্য সৈন্য ওই মহিলাটিকে এবং এলসাকে লক্ষ্য করে গুলি করে। তারা দুজনেই মাটিতে পড়ে যায়। পাশেই হেনরিক আহত অবস্থায় পড়েছিল। হেনরিক এলসাকে সামনে এগোতে নিষেধ করে। এলসা পাশ ফিরে ডলফারের সৈন্যদের সাথে পাল্টা গুলোগুলি করতে থাকে। এভাবে কিছুক্ষণ গোলাগুলি করার পর এলসার বন্দুকের গুলি ফুরিয়ে যায়। তখনই আহত ডলফার সেখানে এলসাকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। তখনই পাশে থেকে হেনরিক একটু একটু করে এগিয়ে এসে একটা সোনার বাড়ি দিয়ে ডলফারের মাথায় আঘাত করে। এরপর বাড়িটি ডলফারের মুখে সজোরে আঘাত করে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। এতে বাড়িটি ডলফারের মাথা ভেদ করে বেরিয়ে যায় আর ডলফার সেখানেই মারা যায়। এরপর হেনরিক এবং এলসা বাইরে বেরিয়ে চলে আসে। তারা কোনো প্রকার কোনো স্বর্ণ না নিয়ে সেখান থেকে নিরাপদ জায়গায় চলে যায়। অপরদিকে সেই গির্জার ঘন্টার মধ্যে এতক্ষণ ধরে একটা সৈন্য ঘাপটি মেরে বসেছিল। তার প্ল্যান ছিল সবাই সেখানে মারা পড়লে বা সেখান থেকে চলে গেলে তখন সে ওই সোনাগুলো কুড়িয়ে নেবে। সে বের হয়েই এতগুলো সোনার বার দেখে মহা খুশি। তখন দেখা যায় সেখানে সুনজাও এতক্ষণ মরার ভান ধরে শুয়েছিল। তখন সুনজা ওই সেনাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। এরপর সুনজা সকল স্বর্ণগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পরে দেখা যায় সুনজা একটা গাড়িতে করে ওই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে। ততদিনে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে গেছিল। সুনজা এখন চাইলেই অনেক কিছু করতে পারে, কারণ এখন তার কাছে রয়েছে কয়েক শত কোটি টাকা মূল্যের স্বর্ণ। এতগুলো স্বর্ণ পেয়ে সুনজাকে খুব খুশি এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। এমন সময় একটা মিসাইল এসে সুনজার গাড়িটিকে ধ্বংস করে দেয়। দেখা যায় কিছু সৈন্য ধ্বংস হওয়া গাড়িটির দিকে এগিয়ে যাচ্ছে, আর এরাই ছিল আমেরিকান সৈন্য। তারাও এই গ্রামে স্বর্ণগুলো খুঁজে বেড়াচ্ছিল। এরপর তারা সবাই মিলে স্বর্ণগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সুনজা সেখানেই মারা যায়। এর কিছুদিন পর জার্মানির হেগেন শহর দেখানো হয়। হেনরিক এবং এলসা এই শহরেই চলে এসেছে, কারণ এই শহরে হেনরিকের মেয়ে রয়েছিল। অবশেষে হেনরিক তার মেয়ের সাথে দেখা করে। এরপর হেনরিক তার মেয়ে এবং এলসা মিলে বাকিটা জীবন পার করে, আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।